হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে স্বাগত। তো আজকে আমরা যারা যারা তোমরা ডিএসসি বা মাইনর রয়েছো, তোমাদের এডুকেশন বিষয়টি তোমরা নিয়েছো, তো সেটার যে পেপার টাইটেল রয়েছেন ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো গতকালে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি, মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এটা মিনিংটা হয়েছে, আমাদের নেচারটা হয়েছে, কিন্তু আমাদের স্কোপ অফ এডুকেশন যে রয়েছে অর্থাৎ বিস্তার শিক্ষার, তো সেটা সম্পর্কে আমরা কোনোভাবে আলোচনা করে নেই বা করতে পারিনি সেটা। তো আজকে আমরা স্কোপ অফ এডুকেশন যে রয়েছে এটা আমরা আলোচনা করবো, এই টপিকটা। ঠিক আছে? তো যারা যারা গতকালের ক্লাসটা দেখো নি, তো অবশ্যই ওই ক্লাসটা দেখে নিবে। এটা ওই ক্লাসটা দেখাবো তোমাদের মিনিং এর নেচারটা, এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। তো আজকে আমরা স্কোপটা আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, স্কোপ অফ এডুকেশন। এডুকেশন এখানে বলতে বোঝাচ্ছে শিক্ষার পরিধি। শিক্ষার পরিধি কত দূর, এই এডুকেশনের যত দূর পর্যন্ত বিস্তার হচ্ছে সেগুলি সম্পর্কে আমাদের পড়তে হবে। ধরে নাও, উদাহরণ হিসেবে একজন রাম রয়েছে, একটি সে গ্রামে থাকে। রামের যে আশেপাশে যে রয়েছে, যারা রামের বাড়ির আশেপাশে, তারা রাম বললে তাকে সবাই চিনে। আশেপাশে কেউ যদি বলে এটা কি রামের বাড়ি, হ্যাঁ, মানে সবাই রামকে চিনে এখানে আশেপাশে যারা রয়েছে। আর একটু দূরে গেলাম, রামের বাড়ি থেকে আর একটু দূর, এখানে কেউ কেউ চিনে রামকে, 10-এর মধ্যে 5 জন এরকম চিনে, কিন্তু তারপরে আর 5 জন ওরা চিনে না। আর একটু আমি দূরে গেলাম, রামের যে এরিয়াটি রয়েছে সেটার কথা বলছি। তো আর একটু আমি দূরে গেলাম, এখানে 10-এর মধ্যে প্রায় 7 জন চিনি রামের ব্যাপারে, যে রাম নামে একটা ছেলে আছে আমাদের গ্রামে। তারপরে একটু যদি দূরে যদি যাই, সেখানে কিন্তু তাকে কেউ চিনে না রামকে। তো এটা তার কি, রাম যে রয়েছে, রামকে যতদূর পর্যন্ত চিনবে সেটা তার বিস্তার। মানে এখান থেকে যেহেতু চিনতে পারছে, রামের একটা গ্রামের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ব্যক্তিগণ তাকে চিনে, কিন্তু বাইরে তাকে কেউ চিনে না। তো এটা তার একটা এরিয়ার মধ্যে পেলো না। তো এটাই আমাদের পড়তে হবে যে শিক্ষার পরিধি, মানে শিক্ষার কতদূর পর্যন্ত বিস্তার রয়েছে, তো সেগুলির সম্পর্কে আমাদেরকে পড়া এখানে। এটা বোঝা গেল? আচ্ছা, তো স্কোপ যে রয়েছে শিক্ষার, তো প্রথম আমরা পয়েন্ট এখানে কি বলতে পারি, এডুকেশনাল ফিলোসফি। এটা তো আমার ফার্স্ট পয়েন্ট। এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ শিক্ষার লক্ষ্য কী হবে, এখানে আমরা যেটা পড়ব, এবং শিক্ষার মূল্যবোধ, জীবন দর্শনের সাথে শিক্ষার সম্পর্ক নির্ধারণ কী করে হয়, এগুলি একটি দর্শনের পাঠ। আচ্ছা, দর্শন কি? দর্শন হলো আমাদের এই অস্তিত্ব, জীবজগৎ সম্পর্কে একটি যুক্তি নির্ভর একটি ধারণা দিয়ে থাকে, সেটাকে আমরা দর্শন বলে থাকি। সেটাকে আমরা দর্শন বলে থাকি। তাদের অস্তিত্ব, জীবন জগৎ সম্পর্কে যে যুক্তি নির্ভর একটি আলোচনা দিয়ে থাকে, সেটা হলো তো দর্শন। তো শিক্ষায় এই দর্শনের বিশেষ করে প্রয়োগ রয়েছে। মানে দর্শনের দ্বারা মানুষের লক্ষ্য কী থাকবে, শিক্ষার মূল্যবোধ, শিক্ষার জীবনধারা, অর্থ সম্পর্কে, এগুলি আমরা এখানে দেখতে পারবো এই এডুকেশনাল ফিলোসফির মধ্যে, অর্থাৎ শিক্ষায় দর্শন। সেকেন্ড পয়েন্টে আমরা লিখতে পারি এডুকেশনাল সাইকোলজি। এখানে আমরা শিক্ষার মনস্তাত্ত্বিক বিষয় যে রয়েছে সেগুলি সম্পর্কে আমরা এখানে পড়ে থাকি।
যেমন শিক্ষার্থীর বুদ্ধি বিকাশ, আগ্রহ, প্রেরণা ও শিক্ষণ প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য মনস্তত্ত্বের উপর বিশেষ নির্ভর। কারণ কি ধরো কোনো কিছু বিষয় আমরা মনস্তত্ত্ব বলতে কি বলছি, মানে সাইকোলজি বলতে বোঝানো হয়ে থাকে যে কোনো ব্যক্তির সঙ্গে একটি ধারণা নেওয়া। ধরে নাও একটি ক্লাসে একজন শিক্ষক কোনো কিছু বিষয় পড়াচ্ছেন, তো কতজন সে বিষয়টিকে সঠিকভাবে মন দিয়ে শুনছেন এবং শিক্ষক সেই সব শিক্ষার্থীদেরকে কোশ্চেন করেন যেসব শিক্ষার্থী যে তারা যে ক্লাসরুমে যে পড়ছেন মানে অর্থাৎ শুনছেন তার ক্লাসরুমের প্রতি মন নেই, তো শিক্ষক ডাইরেক্ট তাদেরকে ধরে ফেলে যে ওই শিক্ষার্থীর ক্লাসরুমের প্রতি মনোযোগ নেই। তো এটা কীভাবে জানতে পারে? এটা হচ্ছে তোমার সাইকোলজির দ্বারাই এটা সম্ভব। এই তার জন্য বলছে এখানে শিক্ষার মধ্যে আমাদের মনস্তাত্ত্বিক বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এই এডুকেশনের মধ্যে। এটা একটা বিস্তারের অন্যতম একটি পার্ট। তারপরে আমাদের ইউনিট 3-তে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তো হিস্টোরি অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষা যে রয়েছে, শিক্ষা কীরকমভাবে মানে ইতিহাস সম্পর্কে কীরকমভাবে শিক্ষা ব্যবস্থা অতীতের প্রভাব ফেলছে এবং বর্তমানে কীরকমভাবে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা কীভাবে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছে তার সম্পর্কে এখানে আমাদের পড়া। তারপরে চলে আসি আমরা ইউনিট 4-এর মাধ্যমে। ইউনিট 4-এ জেনে আমাদের পড়তে হবে কারিকুলাম অ্যান্ড এভুলেশন। কারিকুলাম অ্যান্ড এভুলেশন অর্থাৎ পাঠ্যক্রম এবং তার মূল্যায়ন সম্পর্কে। দেখো প্রত্যেকটি কারিকুলাম বলতে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম কীরকম থাকবে এবং তার মূল্যায়নের ব্যবস্থা কীরকম থাকবে, শিক্ষার্থীরা যারা পড়বেন এমন কিছু পাঠ্যক্রম ধরনের তৈরি করা যাতে করে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের প্রতি মনোযোগ থাকে। শিক্ষার্থীরা যদি পাঠ্যক্রমের প্রতি মনোযোগ দিয়ে না থাকেন তবে সেই শিক্ষার্থী মানে পাঠ্যক্রম কোনোভাবে কার্যকর হয়ে উঠতে পারবে না। তার জন্য পাঠ্যক্রমকে এমনভাবে তৈরি করা যাতে শিক্ষার্থীর চাহিদা রয়েছেন সেগুলি পরিপূর্ণতারভাবে পূরণ করা সম্ভব। তার জন্য দেখবে বর্তমানে এমন কিছু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, শুধু পড়াশোনার বিষয় না, এদিকে আদার্স কোনো কিছু অ্যাক্টিভিটিসও অ্যাড করা হয়ে থাকে বর্তমানে যে পাঠ্যক্রমে যে তৈরি করা হয়ে থাকে সেটাতেই। কয়টা পয়েন্ট এখানে বললাম? 4টা। তো 5 নম্বর পয়েন্টে আমরা এখানে কি বলতে পারি? এডুকেশনাল। এটা দেখো, এটা লেখা যায় না, এটা বুঝতে পারবে। এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ শিক্ষা যে রয়েছে সেই শিক্ষাকে কীভাবে পরিচালনা ও কীভাবে প্রশাসন করা যায়, তো সেটার ব্যাপারে ম্যানেজমেন্ট বলতে এখানে কোনো কিছু ধরনের পরিচালনা করা, মানে কোনো কিছু ব্যবস্থাপনা বলতে পারো, বা আর অ্যাডমিনিস্ট্রেশন বলতে প্রশাসন করা। কী কী ধরনের প্রতিষ্ঠানের মধ্যে প্রশাসনিক নীতি পরিকল্পনা ও পরিচালনার বিষয়গুলি এখানে বিশেষ করে থাকে, যে কোনো একজন যে প্রিন্সিপাল কলেজের মধ্যে, সেই প্রিন্সিপাল কী করে প্রত্যেকটি জিনিসকে ম্যানেজ করছে, কোন ক্লাসটি সবার প্রথমে রাখছে। আমাদের কলেজের মধ্যে যা তোমরা যে পড়ো, যে প্রথমে দেখবে প্রথম পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, তো প্রথম পিরিয়ডে এমন কিছু বিষয় রাখবে যাতে করে শিক্ষার্থীরা সেই সময় সেই বিষয়টিকে সঠিকভাবে বুঝতে পারে বা সেই বিষয়টির প্রতি তাদের আগ্রহ থাকে। দেখবি যাদের যাদের মেজর রয়েছে প্রথম পিরিয়ডে বেশিরভাগই মেজরই দিবি, যাদের যাদের ডিএসসি রয়েছে সেক্ষেত্রে প্রথম পিরিয়ডে তারা ডিএসসি রাখবি। তো এক্ষেত্রে কী হয়, শিক্ষার্থীর ও মনোযোগ ঠিক করে ধরে রাখা যায় এবং শিক্ষার্থীরা ও প্রতিটি বিষয় সেখানে বুঝতে পারে, তাদেরকে ক্লাসটা করতেও ভালো লাগে। আর প্রত্যেকটি বিষয়কে প্রশাসন করা, নিয়মকানুন, এখানে এগুলি আমাদেরকে পড়তে হবে।
তারপরে যে পয়েন্টটি সেটা আমরা লিখতে পারি এডুকেশনাল টেকনোলজি। এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রক্রিয়া বর্তমানে প্রযুক্তির বিশেষ করে ব্যবহার হচ্ছে দিন দিন। বর্তমানে আমাদের কলেজে আগে যে ছিল সেখানে কম্পিউটার সায়েন্স কোনোভাবে ছিল না সাবজেক্টটি, তো এখন কম্পিউটার সায়েন্স এসছে। তো কম্পিউটার সায়েন্সটি কেন এসে, আগে এটার কোনো অতটা বেশি গুরুত্ব ছিল না, কিন্তু প্রত্যেকটা কলেজে বর্তমানে দেখবে কম্পিউটার সায়েন্স রয়েছে। তো কিসের কারণ হয়েছে? কারণ কি শিক্ষা প্রক্রিয়ায় বর্তমানে টেকনোলজির ইউজ করা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে। শিক্ষা প্রক্রিয়া আরও কীভাবে সহজ করা যায়, তো সেটা ক্ষেত্রে প্রযুক্তির বিশেষ করে ব্যবহার। আর কম্পিউটার সায়েন্স রয়েছে এমন একটি সাবজেক্ট, এটি শিক্ষামূলক, মানে কম্পিউটারের দ্বারা আমরা কোনো কিছু ধরনের লার্নিং করে থাকি। ঠিক আছে, কম্পিউটারে এমন কিছু বিষয় রয়েছে যেটা আমাদের জানলে পরবর্তীকালে যে আমাদের রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা হয়। তো বিভিন্ন ধরনের তথ্য ও আধুনিক শিক্ষাদান যে পদ্ধতি রয়েছে সেগুলির ক্ষেত্রে শিক্ষা কীরকমভাবে প্রয়োগ করা যায়, কীরকমভাবে প্রয়োগ করলে শিক্ষার্থীরা আরও বেশি বিষয়কে বুঝতে পারবে, তার জন্য আমরা শিক্ষাক্ষেত্রে বর্তমানে এডুকেশনাল টেকনোলজির বিশেষ করে প্রয়োগ করে থাকি। এটা লিখলে হয়ে যাবে, এটা যথেষ্ট। তাছাড়া তোমরা নিজে নিজে ভাবো না যে শিক্ষায় বর্তমানে কীভাবে টেকনোলজি প্রয়োগ করা হচ্ছে। এখন সবারই হাতে মোবাইল ফোন রয়েছে, যে কোনো যদি বিষয় কোনো কিছু বুঝতে না পারো ডাইরেক্ট তোমরা গুগল করে নিলে, তো সেখান থেকে বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। এটা কি একটা টেকনোলজি, মানে এডুকেশনাল টেকনোলজি। এটার দ্বারাই আমরা কী করছি, কোনো কিছু আমাদের টিচারের সেই সময় প্রয়োজন হচ্ছে না, আমরা ডাইরেক্ট গুগলকে বলছি, গুগল আমাদেরকে হেল্প করে দিয়েছে, হ্যাঁ যে এটা এরকম অ্যান্সার থাকবে, এরকম এটা হবে, বা আমরা যদি ভুল থাকি সেখানে আমাদের ভুলও বলে দেবে। তো এটা কি, এটা একটা টেকনোলজির ইউজ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমাদের এ পর্যন্ত থাক। নেক্সট ডেতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমি চাইছি নেক্সট ডেতে তোমরা কোনটা চাইছো, যে নেক্সট ডেতে আমি কোনটা আলোচনা করলে তোমাদের বেশি সুবিধা হবে। আমার হলে ডেলোস কমিশনটা আলোচনা করবো, যেটা 1996-এ রয়েছে ডেলোস কমিশন। সেটা ইম্পর্টেন্ট হয়েছে এক্সামের মধ্যে। বললাম না আগে যেগুলি এক্সামে আমাদের ইম্পর্টেন্ট থাকবে, তো সেগুলি আগে সবার প্রথম আলোচনা করব। দেন তারপরে যেগুলি এক্সামের মধ্যে একটু কম লাগবে যে হ্যাঁ সেটা আসতে পারে, তো তারপরে সেগুলি আসছে যে এমনগুলি যেগুলি আসতেও পারে, পরীক্ষা নাও আসতে পারে। ঠিক আছে, তো এরপরে আমরা ডেলোস কমিশনটা আলোচনা করব। তোমাদের যদি কোনো কিছু বিষয়ে জানার থাকে বা কোনো কিছু বিষয়ে মানে এমন কিছু রয়েছে যেটা তোমাদের প্রয়োজন, ওটা তোমরা বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে, তো আমি সেই ক্লাসটা নেওয়ার আর কি চেষ্টা করব যতটা হয়। ঠিক আছে, তোমরা যদি আমাদের পেড ব্যাচের মধ্যে যুক্ত হতে চাও, যারা তোমরা ডিএসসি রয়েছে এটা তাদের ক্ষেত্রে 399, আর যারা তোমরা মেজরে রয়েছো তাদের ক্ষেত্রে 799। এখানে তোমরা পিডিএফস নোট পাবে, ক্লাস পাবে অনলাইন, তারপরে পুরো সেমিস্টার টোটাল হচ্ছে তোর 6 মান্থের জন্য এটার ক্ষেত্রেও। আর ডিএসসি যে এটা হচ্ছে 400 টাকা দিয়ে তোমরা এখানেও 6 মান্থের জন্য, এটাও ক্ষেত্র ও 6 মান্থের জন্য তোমরা এখানে ফুল সাপোর্ট পেয়ে যাবে। এটা তোমরা মেজর, মাইনর, ভ্যাক, ডিএসসি, সেক প্রতিটি বিষয়ে পেয়ে যাবে। কারো কোনো বিষয়ে যদি জানার থাকে তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে, সেখানেও জয়েন করে থাকতে পারো। বিভিন্ন ধরনের নোটিস সেখানে প্রোভাইড করা থাকে। তাছাড়া এই যে ক্লাসগুলি নিলাম, এমনও কিছু নোট থাকে যেগুলি খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, তো সেই নোটগুলি আমি সবার প্রথমে ওই জায়গায় দিয়ে থাকি। আমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে। থ্যাংক ইউ সবাইকে।